আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এখনো জানি না, একটু ওয়েট করি আমরা, কিছু মানুষ জয়েন করুক। আসলে আজকে লাইভে আসা হুট করে। ওকে, একজন দেখছে, আমরা একটু অপেক্ষা করবো, দেখবো যে আমাদের কিছু অডিয়েন্স আসুক, তারপর আমরা কথা বলা শুরু করবো। আসলে আজকে এই তো অনেকজন চলে এসেছেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে। আজকে যে সমস্ত ব্যাপার নিয়ে আসলে কথা বলবো সেগুলো হচ্ছে যে এইচএসসি এক্সাম সামনেই হচ্ছে, আমাদের এইচএসসি এক্সাম, নতুন এইচএসসি এক্সামের সময় দিয়ে দিছে, যে কবে থেকে এক্সাম হবে, কিভাবে হবে। ওকে ফাইন, নেক্সট আমাদের যে ওয়ালাইকুম আসসালাম, নেক্সট আমাদের যে এইচএসসি এক্সাম হবে সেটা হচ্ছে আগস্টের 19 তারিখে, অ্যান্ড হচ্ছে রেজিস্ট্রেশন শুরু হবে 10 তারিখ থেকে। তো আমরা জানি যে এই এইচএসসি এক্সামের রেজিস্ট্রেশন নিয়ে লাস্ট কিছুদিন যাবত এই হোম এডিশন এক্সামে বেশ ঝামেলা হয়। নেক্সট যে এক্সামটা হবে এই আগস্ট মাসে, এইটাও হোম এডিশন এক্সাম। তো আপনারা যারাই পরীক্ষা দিতে চান ট্রাই করবেন 10 তারিখে, যেহেতু রেজিস্ট্রেশন শুরু হবে 10 তারিখেই যেন আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। পরে কিন্তু রেজিস্ট্রেশন করলে সিট পাবেন না, এবারও সিট সংখ্যা লিমিটেড করা হয়েছে। এগুলো নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ গ্রুপে পোস্ট করে দিব। তো আজকে আসলে কিছু প্রশ্ন আসছে গতকালকে থেকে, যখন যে দেখা গেছে যে পরীক্ষা দেওয়া যাবে, অনেক স্টুডেন্ট অনেকভাবেই হচ্ছে আমাকে নক করেছেন, বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন। তার মধ্যে একটা ব্যাপার একটু আলোচনা করব, সেটা হচ্ছে যারা এইচএসকে 1 থেকে 3 শেষ করে ফেলেছেন, অনেকে এইচএসকে 4 এক্সাম দিতে হবে, এরকম অনেক স্টুডেন্ট আছেন। এখন হচ্ছে এই একটা লেভেল কিভাবে করবেন। তো আমাকে কয়েকজন এই ব্যাপারে নক করেছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে একটু কমন ছিল, সেটা হচ্ছে ভাই আমাকে জাস্ট পাস মার্ক হইলেই হবে, 180-85 পাইলেই হবে, আমার 200-র উপরও পাইতে হবে না, জাস্ট আমার পাস মার্ক দরকার এইচএসকে 4-এ। তো আমি এখন আসলে কি করতে পারি? তো এইরকম শর্ট ভাবে যারা এক্সাম দিতে চান তাদের জন্য কথা হচ্ছে, ভাই কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে। ওকে ফাইন, আমি চেষ্টা করছি আরো জোরে কথা বলার। এখন হোপ যে আপনারা কথা শুনতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে। তো যেটা বলছিলাম, যে স্টুডেন্টগুলো এইচএসকে 1 থেকে 3 শেষ করে রাখছেন, মোটামুটি একটা ভালো আয়ত্তে আছে এইচএসকে 3 পর্যন্ত, বাট এইচএসকে 4 এর এক্সাম দিবেন, এখন কিভাবে প্রিপারেশন নেবেন, যাদেরকে শুধুমাত্র পাস মার্ক দরকার, যে আপনার পাস করলেই চলে যাবে। এইরকম কয়েকজন আমাকে প্রায় 3-4 জন কালকে থেকে মেসেজ করেছে যে ভাই আমার শুধু পাস মার্ক দরকার। তো এই ব্যাপারে একটু কথা বলি, এখন আপনারা কিভাবে পড়তে পারেন এই বাকি সময়টুকু। এইচএসকে 4 এর সিলেবাসটা, যে লেভেল, শুধুমাত্র লেভেল 4 এর কথা যদি আমরা চিন্তা করি, গ্রামারের অংশগুলো বেশ কঠিন, বাট বর্তমানে ইউটিউবে অসংখ্য ম্যাটেরিয়ালস পাওয়া যায়, বা স্টাডি ম্যাটেরিয়ালস, অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় প্র্যাকটিস করার জন্য। তো সেখান থেকে আপনারা গ্রামারগুলোর হেল্প নিতে পারেন, প্রয়োজন বোধে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করবো গ্রামারগুলো এক্সপ্লেইন করার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি কিভাবে, এখন আপনার যে হাতে যতটুকু সময় আছে, যারা এই মাসে পরীক্ষা দিবেন তাদের জন্য তো কথাটা পরে বলি, যারা সেপ্টেম্বর বা অক্টোবরে এক্সাম দিবেন ওই সময়টাতে হাতে একটু সময় আছে, এখন থেকে প্রিপারেশন নিতে চান, কিভাবে প্রিপারেশন নিতে পারেন এইচএসকে 4 এর জন্য। যাদের, এই কথাটা আবারও আমি বারবার বলতেছি, যাদের এই মুহূর্তে শুধুমাত্র লেভেল 4 এর অংশটুকু বাকি, যে শুধুমাত্র লেভেল 4 আমার কমপ্লিট করতে হবে, 1 থেকে 3 আমার কমপ্লিট আছে, শুধুমাত্র তাদের জন্য এখন কথা বলবো। প্রথমত হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গ্রামারের উপর ফোকাসড হবেন। এইচএসকে 4 এর গ্রামার বেশ কঠিন। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো বারবার যেন রিভাইজ হয়। যদি আপনার প্রথম 600 ওয়ার্ড একদম মুখস্থ হয়ে যায়, আপনি এভাবে ভাগ করে নেবেন যে প্রতিদিন আপনি অ্যাটলিস্ট 100 ওয়ার্ড হলেও রিভাইজ করবেন। চাইনিজ পড়াশোনার মধ্যে রিভাইজটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। সো রিভিশন করার ব্যাপারটা যেন মিস না হয়। অ্যাটলিস্ট যে প্রতিদিন আমি 100 ওয়ার্ড মুখস্থ করবো, এটার সাথে সাথে এইচএসকে করে প্রতিদিন 20টা 30টা, যার যেমন অ্যাবিলিটি হয় সেই অনুযায়ী নতুন শব্দগুলো পড়বো। তো প্রথমত গ্রামারে ফোকাস করবো, তারপর ওয়ার্ডে ফোকাস করবো। এরপরে আসি, এরপরে আমরা কি করতে পারি। লিসেনিং এ খুব প্রবলেম হয় আমাদের স্টুডেন্টদের, কারণ লিসেনিংটা এবার প্র্যাকটিস করা হয় না, আমরা ওইরকম কোনো চাইনিজ এনভায়রনমেন্টের মধ্যে নেই, যার কারণে এটাতে
মানে হচ্ছে কোপ আপ করাটা অনেক প্রবলেম হয়, স্টুডেন্টরা অনেক ভুলও করে। তো কি করবেন, ওয়ার্কবুক যে আছে চাইনিজ যে HSK4 এর ওয়ার্কবুক আছে, দরকার হলে 3-4 দুইটারই ওয়ার্কবুকগুলোর লিসেনিং পার্টটা যত বেশি পারেন করেন, যত বেশি সম্ভব করে ফেলেন। যত প্র্যাকটিস করবেন তত লাভ হবে। এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে HSK4 এর, সেগুলা যত যে কয়টা পারেন কালেক্ট করে সেই অনুযায়ী প্র্যাকটিস করেন ওগুলা। তো ওয়ার্কবুক প্লাস প্রিভিয়াস কোশ্চেন এই দুইটা মাস্ট করবেন। তাহলে প্রথমে কি বললাম যে আপনি গ্রামারের উপরে মাস্ট বি ফোকাসড হবেন, দেন হচ্ছে ওয়ার্ডের এক্সপ্লেনেশনগুলো বোঝার ট্রাই করবেন। তারপরে হচ্ছে যে ওয়ার্কবুক অবশ্যই করবেন, এটা যেন কোনোভাবেই মিস না হয়। এরপরে হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এগুলা যে কয়টা যতটুকু পারা যায় সলভ করার জন্য সেটা করবেন। এই কয়টা জিনিস যদি আপনারা ফলো করেন, যাদের HSK3 পর্যন্ত কভার করা আছে, সামহাও কভার করে ফেলছেন, এখন হচ্ছে শর্ট একটা আপনার প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনারা এই কাজটা এভাবে করতে পারেন। আর একটা ব্যাপার দেখা গেছে যে স্টুডেন্টরা রাইটিং এ অনেক বেশি ভুল করে। আসলে রাইটিং এ ভুল হওয়ার কারণটা কি? রাইটিং এ ভুল হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার গ্রামারের আন্ডারস্ট্যান্ডিং, যে চাইনিজ গ্রামারগুলো আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে সেন্টেন্সগুলো গঠিত হয়। আমরা অনেক সময় কি করি, এই ব্যাপারটাই আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বা আমরা ঘাবড়ায় যাই। অনেক সময় আমি যেটা পার্সোনালি দেখছি যে HSK4 এর এক্সাম প্রিপারেশন কোর্স যেটা আমাদের রয়েছে, স্টুডেন্টদেরকে ট্রেন করানোর সময় যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে স্টুডেন্টরা যেটা করে, মাথায় যা আসে ওই রকম ভাবে লেখার ট্রাই করে, যে আমার এটা এভাবে আসছে আমি এভাবে জাস্ট লিখে দিয়ে আসতেছি। এই কাজটা করবো না। এই কাজটা না করে আমরা একটু গ্রামারের দিকে ফোকাসড হবো। ব্যাপারটা এরকম না যে আমি হচ্ছে রাইটিং এর সময় রাইটিং পার্টে যে অনেক ভালো ভালো গ্রামার ইউজ করতেছি, আমার নাম্বার বাড়াই দিবে, আমি যদি সিম্পল সেন্টেন্স লিখি তাহলে আমার নাম্বার কমাই দিবে বা আমার এটা কেটে দিবে। ব্যাপারটা কিন্তু তা না। সো আমরা চেষ্টা করব যে কারেক্ট যে আমার গ্রামার আছে সেটা দিয়ে সেন্টেন্স মেক করা এবং ইজি ওয়েতে করা, যেটাতে আমি জানি হ্যাঁ যে গ্রামারটা দিয়ে করলে এই সেন্টেন্সটা যদি আমি ক্রিয়েট করি আমার সেন্টেন্সটা ভুল হবে না, আমার সেন্টেন্সটা 100% হবে, বা আমি এটার ব্যাপারে কনফিডেন্ট এই গ্রামারটা দিয়ে কাজটা করতে, এই সেন্টেন্সটা মেক করতে। সো আমরা ইজি ওয়েতে যাব। আমাকে ওই গ্রামার ইউজ করতে হবে, ওই গ্রামার ইউজ করতে হবে, এমনি করে বলতে হবে, এইটা না। এইটা থেকে যেন বের হয়ে আসে। আমি আজ অবধি যাদেরকে HSK4 এর এক্সামের জন্য ট্রেন করাইছি, যে এক্সাম প্রিপারেশন ব্যাচ যে কটা পড়াইছি, সেখানে যেটা দেখছি যে হচ্ছে স্টুডেন্টরা সবসময় কমপ্লেক্স সেন্টেন্সের দিকে চলে যায় রাইটিং পার্টে। বাট আপনারা কখনোই রাইটিং পার্টে সেন্টেন্স মেকিং এর সময় বাসায় যখন প্র্যাকটিস করবেন কমপ্লেক্স সেন্টেন্সের দিকে যাওয়ার প্রয়োজন নাই, সিম্পল সেন্টেন্স ইউজ করেন। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার সেন্টেন্সটা কারেক্ট হওয়া, আপনি যে সেন্টেন্সটা লিখবেন। আর গ্রামারের আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের ওই যে রিঅ্যারেঞ্জ যেটা আছে ওইটা কিন্তু ঠিক হয়ে যাবে। কজ আমরা যদি বুঝি যে অ্যাডভার্বের পরে আমার অ্যাডজেক্টিভ পড়বে, আমার দ্য এর পরে নাউন প্লাস দ্য প্লাস নাউন হয়, হ্যাঁ, পায়ের পরে এ পা বি এরকম ভাবে ইউজ করতে হয়। তো এরকম কিছু গ্রামার আছে যেগুলো ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে হচ্ছে একটার পর একটা চলে আসে পরীক্ষায়, বা বেশিরভাগ সময় আমরা পরীক্ষায় দেখে থাকি। সো গ্রামারের আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনার ভালো হয় আপনার অটোমেটিক্যালি রাইটিং পার্টে ভালো মার্ক আসবে। রাইটিং পার্টে 100 আউট অফ 100 আনাটা খুবই ইজি অন্যান্য পার্টগুলো থেকে। আর আমি চেষ্টা করব কিছু শর্ট টিপস দেওয়ার জন্য যে কিভাবে আসলে কোশ্চেনগুলো সলভ করতে হয়। কোশ্চেনগুলো সলভ করার সময় আমরা কোন জিনিসগুলোর দিকে বেশি বেশি খেয়াল করব। যেহেতু সামনে এক্সাম, খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ভিডিও দেওয়ার। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে HSK সলিউশন, যেটা আমাদের গ্রুপেরও নাম। আর হচ্ছে গ্রুপে আপনারা পোস্ট করেন বা কমেন্ট করেন, কমেন্ট করে আমাকে জানাবেন স্পেসিফিক আপনাদের কি কি প্রবলেমগুলো হয়, আপনারা কি কি প্রবলেম সলভ করেন, মানে হচ্ছে ফেস করেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ছোট ছোট টিপস দেওয়ার, যাতে করে আপনারা ওই প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারেন এবং HSK তে একটা ভালো স্কোর করতে পারেন। যারা হচ্ছে আমার স্টুডেন্ট আছেন, যারা আমার স্টুডেন্ট না গ্রুপে জয়েন আছেন, এনিওয়ান গ্রুপে আপনারা পোস্ট করেন যে কি প্রবলেম, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই সকল প্রবলেমের সলিউশন দেওয়ার। আর একটা ব্যাপার হচ্ছে যারা এই আগস্টে এক্সাম দিবেন তারা কি করতে পারেন, আসলে এই মুহূর্তে কি করার আছে। আগস্টের যদি 19 তারিখে এক্সাম হয়, আজকে হচ্ছে 6 তারিখ, তাহলে 10 দিন 11 দিনের মতো সময় বা 12 দিনের মতো সময় আছে হাতে। তাহলে আপনারা যদি এই সময় শর্ট সময়টা দেখেন, যেটা করবেন সেটা হচ্ছে মাস্ট সবার আগে যেটা করবেন সেটা ওয়ার্ডগুলো প্রতিদিন
200 করে ওয়ার্ড রিভাইজ দেন, ট্রাই করেন 10 দিনে 1200 ওয়ার্ডে 2বার আপনি রিভাইজ করবেন, প্রতিদিন 2বার করে, জাস্ট চোখের সামনে আসুক ওয়ার্ডগুলা। দেন হচ্ছে লিসেনিং প্র্যাকটিস। এই টাইমে আগে লিসেনিং গুলা যদি করেও থাকেন, ওয়ার্কবুক গুলা শুধু লিসেনিং, বারবার লিসেনিং গুলা করেন। লিসেনিং করার সময় কোনো পজ দিবেন না, লিসেনিং এ কেউ ডাকতেছে শুনবেন না, বা এই ওয়ার্ডটা কি একটু দেখে নেই, এই কাজগুলো করবেন না বাসায় যখন প্র্যাকটিস করবেন। যে কয়টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনি ম্যানেজ করতে পারেন, কালেক্ট করতে পারেন, ওগুলো বারবার প্র্যাকটিস করেন, দেখেন কোশ্চেনের প্যাটার্নটা কি, কোশ্চেনটা কি করে আসতেছে। আর রাইটিং এর জন্য অলওয়েজ নিজের একটা স্ট্রাকচার রাখবেন যে আমি এটাতে এভাবে করব। আর এইচএসকে এক্সাম যারা দিবেন, এইচএসকে এক্সামের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি কতটুকু কথা বলতেছেন, এটা সবার আগে। যে ফেল করার থেকে বা 100 মার্ক পাওয়ার থেকে একটা মডারেট মার্কের জন্য যারা হচ্ছে পড়াশোনা করতেছেন, প্রিপারেশন নিতেছেন, তারা যেটা করতে পারেন, যে কোনো পিকচার হোক, আপনি নিজের মতো একটা প্যাটার্ন বানাবেন যে আমি এই প্যাটার্নে কথা বলা শুরু করব, যে শুরুর দিকে আমি এই প্যাটার্নে যাব, শেষের দিকে এই প্যাটার্নে যাব, এবং মাঝখানে টার্গেট করব যে পিকচারটা দেওয়া হয়েছে ওই পিকচারটার সাথে মানে হচ্ছে যায় এইরকম কথাগুলো বলতে, যেমন আউট অফ কনটেক্সট না হয়, ইন দা কনটেক্সট কথা বলার জন্য। সো এইচএসকে এর প্রশ্ন 10 সেট করে প্রশ্ন আমার চ্যানেলে আপলোড করা আছে। সো 10 সেট প্রশ্ন যদি আপনি 10 দিনে ট্রাই করেন, আই থিঙ্ক ভালো একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। সো ট্রাই করবেন এইচএসকে এর জন্য যে বড় যে প্রশ্নগুলো থাকে শেষের দিকে, যেগুলোতে 2 মিনিট করে বলতে হয়, বা যারা ইন্টারমিডিয়েট দিবেন পিকচার দেখে যখন বলতে হয়, তখন যেটা করবেন আগে থেকে, যেহেতু কোশ্চেন 10 সেট আছে, এগুলো প্র্যাকটিস করেন, আগে থেকে নিজের মতো করে একটা প্যাটার্ন সাজান যে না আমি এইভাবে শুরু করবো এবং এইভাবে শেষ করবো। এটা খুবই দারুণ একটা জিনিস এক মডারেট রেজাল্ট করার জন্য। আর যাদের স্পিকিং এর ফ্লুয়েন্সি অনেক বেশি আছে, অনেকেই দেখা যায় যে অন্যান্য পার্টগুলোতে দুর্বল হলো, তাদের স্পিকিং এর ফ্লুয়েন্সি অনেক ভালো। যে দেখা যায় একটা মানুষ হয়তো বা একটা স্টুডেন্ট বা যে কেউ রাইটিং এ রিডিং এ হয়তো অনেক ভালো, লিসেনিং এ অনেক ভালো, বাট দেখা যায় যে কোনো একটা পার্সন এগুলোতে দুর্বল হলেও তার স্পিকিং এ মানে হচ্ছে অনেক স্ট্রং একটা পয়েন্ট। সো তাদের জন্য এটা কোনো ফ্যাক্ট হবে না, তারা বলতে পারবেন, বাট তারপরে একটু প্র্যাকটিস করে নেবেন যাতে করে স্পিকিং এর ক্ষেত্রে সমস্যা না হয়। এইচএসকে এবং এইচএসকে দুইটার জন্যই আপনারা এই প্র্যাকটিস করা অবস্থা এই কয়েকদিন যে প্রবলেমগুলো ফেস করবেন গ্রুপে আপনারা পোস্ট করেন, পোস্ট করার সাথে সাথে আমি ট্রাই করব সেই পোস্ট অনুযায়ী কথা বলার জন্য এবং প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য, যাতে এইচএসকে এক্সাম নিয়ে কারো কোনো ধরনের সমস্যা না হয়। আজকে আসলে লাইভ আসার উদ্দেশ্যটাই হচ্ছে এই কথাগুলো বলার জন্য, একদম হুট করে লাইভে এসেছি। দেখা হবে ইনশাল্লাহ, ইদানিং ট্রাই করব যে হচ্ছে যত বেশি সম্ভব লাইভে আসতে, কথা বলতে এই এইচএসকে এক্সামগুলো নিয়ে যে প্রবলেমগুলো আমরা ফেস করি। আর একটা ব্যাপার হচ্ছে লাস্ট কিছুদিন আমার স্টুডেন্টরা যারা এইচএসকে এক্সাম দিয়েছে তারা কি প্রবলেম ফেস করেছে, বিশেষ করে যাদের যে ডিভাইস দিয়ে এক্সাম দিবেন, ল্যাপটপ হোক সেটা ডেস্কটপ হোক, এটাতে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে, যেটা শাট ডাউন হয়ে যায়, এটা সাউন্ডে প্রবলেম হয়, নেটওয়ার্ক ইস্যু আছে, সাউন্ড আসতে শোনা যাচ্ছিল ভাই, ওকে ফাইন, আমি আসলে একটু দূরে থেকে কথা বলছি, আমি জানি না সাউন্ড ঠিক কতটুকু শোনা যাচ্ছে। এখন হয়তো বা সাউন্ড আরো ভালো শোনা যাওয়ার কথা। ওকে, বাই দ্য ওয়ে, যে ব্যাপার নিয়ে আমরা কথা বলতেছিলাম যে চেষ্টা করবো যে লাইভে আসার এবং কথা বলার, যে বলতেছিলাম যে ডিভাইসের ব্যাপারে, যদি ডিভাইসে নেটওয়ার্ক ইস্যু থাকে, ডিভাইস হুটহাট শাটডাউন হয়ে যায়, এই ধরনের কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে, ওই ডিভাইসটা দিয়ে এক্সাম না দেওয়ার চেষ্টা করেন। কোনো ফ্রেন্ডের কাছে যান, যে কারো কাছ থেকে বলেন যে ভাই তোমার ডিভাইসটা আমাকে দাও, আমি হচ্ছে পরীক্ষা দেবো একদিনের জন্য। নেটওয়ার্ক ইস্যুটা যেটা হয়, যে ওয়াইফাই এর স্পিডের যে প্রবলেমটা, ওইটা যেভাবে সলভ করবেন, আপনার ওয়াইফাই প্রোভাইডার যে আছে তাকে ফোন করে বলবেন যে ভাই শুধুমাত্র একদিন এই সময় থেকে এই সময়, বা যে কয়দিন পরীক্ষার ট্রায়াল গুলো হয়, 2-3 দিন আগে থেকে তো টিচাররা ট্রায়াল নেওয়া শুরু করে। সো ওই ট্রায়াল এর পিরিয়ড মানে 4-5 দিন বা এক সপ্তাহ, এই টাইমের জন্য বলবেন যে হচ্ছে আমি এক্সট্রা পে করব, আপনি আমাকে শুধুমাত্র এই সময়ের জন্য 40 Mbps এর স্পিড দিয়ে দিবেন বা 50 Mbps এর স্পিড দিয়ে দিবেন, যতটুকু প্রয়োজন হয় সেই পরিমাণ স্পিড আপনি ওখান থেকে নিয়ে নেবেন। তাহলে দেখা যায় যে ওয়াইফাই এর যে প্রবলেমটা, এটা ফেস করতে হবে না। আর বারবার বলছি, এই ধরনের কাজ করবেন না যে ডিভাইসের প্রবলেম থাকলে ওই ডিভাইসটা দিয়ে এক্সাম দিবেন না।
এর আগে আমার দু একজন স্টুডেন্ট এরকম ফেস করেছে যে তাদের ডিভাইসের প্রবলেম ছিল, এক্সাম দেওয়ার সময় দেখা যায় ডিভাইসের প্রবলেম হয়ে গেছে, সো ওই মুহূর্তে আর এক্সামটা দিতে পারে নাই, ডিসকোয়ালিফাই হয়ে গেছে। সো আপনারা ট্রাই করবেন যে ডিভাইসের প্রবলেম আছে ওই ডিভাইস থেকে পরীক্ষা না দেওয়ার জন্য। ওকে ফাইন, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে ডিভাইস আপডেট রাখার ট্রাই করবেন, ডিভাইসে যদি কোনো আপডেট চলে আসে সেটা দিয়ে রাখবেন, যাতে করে এক্সামে বসার পর যেন কোনো সমস্যা না হয়। আর আমি আবারও বলছি, যারা এইচএসকে এক্সাম দিবেন তারা যা প্রবলেম ফেস করেন, বা যারা এক্সাম দিবেন না, প্রিপারেশন নিচ্ছেন, ভবিষ্যতে পরীক্ষা দিবেন, তারাও যে কোনো ব্যাপারে যেই পার্টগুলোতে আপনাদের সমস্যা হয়, প্রবলেম ফেস করেন, সেগুলো আপনারা কিভাবে সলভ করতে পারেন এটা নিয়ে আপনারা প্রশ্ন করুন, গ্রুপে পোস্ট করুন। আমি চেষ্টা করব সবগুলো পোস্টের বা প্রশ্নের উত্তর দেওয়ার। আর আশা করা যায় আজকে পররাষ্ট্রমন্ত্রী, চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার কথা, সেখানে দেখা যাক কি আলোচনা হয়। আশা করি ভালো কিছু হবে, আমরা কিছু স্টুডেন্ট হলেও অ্যাটলিস্ট এই ইয়ারে আমরা চায়নাতে চলে যেতে পারবো। এখন দেখা যাক কি হয়, এটা নিয়ে হচ্ছে যে আলোচনা হোক, পররাষ্ট্রমন্ত্রী আসুন, উনি আসছেন কিনা স্টিল আমি জানি না, তো আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। আর যারা পরীক্ষা দিতে চান, রেজিস্ট্রেশন করতে চান, আগে থেকে প্রিপারেশনগুলো এভাবে নিন। আর যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাধ্যমতো সাহায্য করার। আজকে লাইভে আর কিছু বলবো না, আজকে লাইভে পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।